জুলাই স্মৃতি জাদুঘর আজকে থেকে 3 মাস আগে উদ্বোধন করা যেত। সেই জুলাই স্মৃতি জাদুঘর যতদিন সেখানে থাকবে, এই বাংলাদেশে ওই স্বৈরাচার যার পতন হয়ে গিয়েছে, যে তার জন্মস্থানে ফিরে গিয়েছে, সে তো ফিরতেই পারবে না। আগামীতেও কোনো স্বৈরাচার তৈরি হইতে পারবে না যদি এই স্মৃতি জাদুঘর থাকে। এই জন্য সবাই মিলে কিভাবে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন না করা যায়, প্রলম্বিত করা যায়, বাধা তৈরি করা যায়, সেই অপচেষ্টা করছে। আপনি দেখেন, জনাব তারেক রহমান বলেছে এই স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে। কয়েকদিন আগে স্পিকার, ডেপুটি স্পিকার এসে বলল দ্রুত সময়ের মধ্যে উদ্বোধন হবে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হচ্ছে না। এবং আমরা জানতে পারলাম সেই স্মৃতি জাদুঘরের গেট দিয়ে ঢোকার সময় যে প্রাচীর, ওই প্রাচীরের এখানে উপরে তার কাটা আছে। ওই তার কাটায় ফেলানির যে ঝুলন্ত লাশ কুড়িগ্রামের সীমান্তে, তার একটা প্রতিকৃতি ছিল। এখন নাকি সেই প্রতিকৃতিটা আর নাই, সরিয়ে ফেলা হয়েছে। সেখানকার আয়নাঘর যেভাবে ডিজাইন করা ছিল, সেখানকার গুম করার স্মৃতিগুলো যেভাবে তুলে ধরা ছিল, সেগুলো আর নাকি সেভাবে নাই, সেগুলো পরিবর্তন করা হচ্ছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের এই ফাইটটা আমাদের নিজেদের মধ্যে, যারা আমরা এই জুলাইয়ে একসাথে রাজপথে ছিলাম, তখন হয়তো আমাদের লক্ষ্যটা ছিল যে আমাদের এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে হবে, আমরা এক হয়ে গিয়েছিলাম। এটা ছিল প্রথম ধাপ। কিন্তু দ্বিতীয় ধাপ যেটা, আমার বাংলাদেশটাকে আমরা যেভাবে চাই দেখি সেভাবে তৈরি করতে হবে, এই জায়গায় সবার উদ্দেশ্য কিন্তু এক না। এই জায়গায় একটা স্পষ্ট বিভাজন আছে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এই অনুরোধটা করব, আমাদের এখন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য অসংখ্য এজেন্ট, প্রোপাগান্ডা সেল, মেশিন এবং হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আমাদের সেই জায়গাটা থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আমরা দেখলাম কালের কণ্ঠ 1 ঘন্টায় 8টা ফটোকার্ড ছেপেছে, 3 দিনে 98টা ফটোকার্ড ছেপেছে। তাহলে এই যে প্রজেক্ট কিন্তু এই যে মিডিয়া কিন্তু দেশের জনগণের উদ্দেশ্য বা পারপাস সার্ভ করা মিডিয়া না। এই মিডিয়া হচ্ছে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করা মিডিয়া। আমরা হয়তো দেশে দেখি যে এই প্রতিষ্ঠান এই মিডিয়ার পিছনে আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানের পিছনে কোন প্রতিষ্ঠান, কোন দেশ, কোন এজেন্সি আছে হয়তো আমরা সেটা জানি না। তাই আমাদের সবচেয়ে জরুরি আসলে এখন নিজেদের মধ্যকার, আমি যেটা মনে করি, ছোটোখাটো মনোমালিন্য, বিভাজন, এই জায়গাটা থেকে বের হয়ে এসে একসাথে কাজ করা। আরেকটা বিষয় হচ্ছে, এই তরুণ প্রজন্মকে আসলে বুঝাতে হবে অ্যাকচুয়াল যে ইতিহাসটা, স্মৃতিটা, এটা তুলে ধরা খুব জরুরি। আমার কিন্তু, আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন সেটাতে আমার এক্সপার্টিস নেই, কিন্তু আমি 10-15 জনের ফেসবুকের লেখালেখি ফলো করি, একটু বোঝার চেষ্টা করি, আমার জ্ঞানের সাথে রিলেট করার চেষ্টা করি। আমি মনে করি আমাদের এই রিলেশনটা, এই জ্ঞানের কম্বিনেশনটা, এটা খুব দরকার। কারণ এটা যদি না হয় তাহলে 2টা প্যারালালি ফাইট চলবে, যেটা ধরেন 20-20 করে চলতেছে, কিন্তু আমরা 30-এর বিরুদ্ধে জিততে পারতেছি না। কিন্তু 20-20 একত্রিত হলে এটা হয়তো 50 হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেটার বিরুদ্ধে ওই ফাইটটাতে জিতব। আমি আপনাদের কাছে এইটুকু শুধু অনুরোধ করতে চাই যে আমাদের এখন খুব বেশি প্রয়োজন আমাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি করা, একটা ঐক্যবদ্ধ থাকা, এবং আমাদের এই যে চিন্তা, ভাবনা, বোঝাপড়া, এটাকে রিঅ্যাক্টিভভাবে না বরং রিসেপটিভভাবে, মানে গ্রহণ করে আমি যুক্তি দিচ্ছি, উত্তর দিচ্ছি, এইভাবে পুরো পৃথিবীর মানুষের সামনে নিয়ে আসা, পুরো দেশের মানুষের সামনে নিয়ে আসা। 2013 সালে যখন শাপলায় গণহত্যা হয়, তখন আমি ক্লাস 10-এর ছাত্র, আমি তখন পঞ্চগড়ে ছিলাম। আমি এই শাপলা গণহত্যার এই তীব্রতা সম্পর্কে জেনেছি জুলাই অভ্যুত্থানের পরে। এটা মনে হতে পারে যে আমি কিভাবে এতটা অজ্ঞ হতে পারি, কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য যে এই তথ্যগুলো আমার ওই পঞ্চগড় জেলার সীমান্তবর্তী একটা গ্রাম পর্যন্ত পৌঁছায়নি, এই বিভৎসতাগুলো পৌঁছায়নি। এ কারণে মানুষ মনে করে শেখ হাসিনা শুধু এই জুলাই গণ অভ্যুত্থানের এই গণহত্যাকারী।
তাহলে আমাদের যেটা প্রয়োজন, যেভাবে এই দেশের আলেম সমাজকে ট্যাগ দিয়ে একটা ফ্রেম বন্দি করে পশ্চাৎপদ হিসেবে তুলে ধরার অপচেষ্টা দেশ এবং দেশের বাইরে থেকে করা হয়েছে, এই ফ্রেমগুলোকে ভেঙে দিতে হবে। ভেঙে দিতে হবে ওই জ্ঞানের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, যুক্তির মাধ্যমে। আমরা এটা যখন যাই, কথা বলি, আমার সুযোগ হয় যখন, আমরা যখন আড্ডা দিই, আমাদের কমই এই যে ঘরানা এখান থেকে যারা উঠে আসে, বিভিন্ন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা উঠে আসে, যারা অনেক পড়াশোনা করে, তাদের সাথে যখন কথা বলি, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের জ্ঞানটাকে খুব কম মনে হয়। কিন্তু ওই যে আমি মনে করি ওই প্রজ্ঞা জ্ঞানের জায়গাটা, এটাকে মেইন স্ট্রিম করাটা খুব জরুরি। সেই জায়গা থেকে আমাদের সবার একসাথে এই কাজ করা, এটা খুব বেশি জরুরি। এবং আমি ওসমান হাদি ভাইয়ের সাথে আমরা একসাথে জাতীয় নাগরিক কমিটিতে কাজ করেছিলাম। তো আমরা একদিন একসাথে আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন যেটা হলো তার ঠিক আগে আগে তো বলছিল যে আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটা গণহত্যাকারী রাজনৈতিক দল এখনো এই দেশে, তার নিষিদ্ধের জন্য আমাদের চিন্তা করা হচ্ছে, আমাদের ভাবতে হচ্ছে এই নিষিদ্ধের জন্য হয়তো আমাদের আবার আন্দোলন করতে হবে। তো উনি বলল যে এটা আমাদের মনস্তত্ত্ব, আমাদের চিন্তা, আমাদের রক্তে এই ধরনের পশ্চাৎপদতা মিশে গেছে। এটা থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা পদে পদে ধাক্কা দিতে হবে এবং এটা আমাদের আরেকটা লড়াই করে অর্জন করে নিতে হবে যে গণহত্যাকারীদের এই দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। একইভাবে এইরকম যে কোনো অর্জনের ক্ষেত্রে এটা আমাদের লড়াই করে অর্জনটা করে নিতে হবে। আমাদেরকে যতটা পিছনে রাখা হয়, দূরে রাখা হয়, লড়াইটা তত প্রকট হতে হবে। অন্যথায় এই ভূমি যাদের ছিল, এই ভূমিতে তাদেরকেই পরদেশী করা হবে, যেমনিভাবে আমাদের ফিলিস্তিনে আমাদের মজলুম ভাইদের করা হয়েছে, করা হচ্ছে, করার চেষ্টা করছে। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি যে আমাদের মধ্যে মহান আল্লাহ তাআলা সেটুকু আমাদেরকে তৌফিক দান করবেন যে আমরা একসাথে আমাদের এই যে লড়াই, এই লড়াই আমরা কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের এই পবিত্র ভূমি, যেই ভূমি আমরা যখন আসলে কিছুটা ইতিহাস পড়ি, এই ভূমি বা এই অঞ্চল থেকেই তো আমাদের সেই যাত্রাটা হবে। সেটা হোক পায়ে হেঁটে, হোক হামাগুড়ি দিয়ে, আমাদের সেটার জন্য তো প্রস্তুত হতে হবে একসাথে। এবং খুবই দুঃখজনক যেটা, যে এমন একটা অবস্থায় তৈরি করা হয়েছে, একটা ট্যাবু তৈরি করা হয়েছে। মুসলিম তারা কালিমার পতাকা তারা নিয়ে যাবে, এটা কিভাবে লেখার প্যাটার্ন হবে, কোন কালারের হবে, পতাকার ব্যাকগ্রাউন্ড কি হবে, লেখার কালার কি হবে, কোনটা হলে ঠিক কোনটা বেঠিক, এটা ঠিক করে দিচ্ছে এমন মানুষগুলো যাদের সাথে এই ইসলামের দূর দূরান্তেও সম্পর্ক নেই। তাহলে আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে কত দূরে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা অনেকেই হীনমন্যতা থেকে ওইটাকেই আইডিয়াল একটা মানে ল হিসেবে ফলো করে যাচ্ছি যে ওইটাই করতে হবে, ওইটার বাইরে গেলে আমরা আলাদাভাবে ফ্রেমিং হয়ে যাব। এ হচ্ছে আমাদের বর্তমান হীনমন্যতার জায়গা। তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে এটার জন্য কাজ করব। আপনাদের সাথে আরও দেখা হবে। আজকে হয়তো সময় স্বল্পতার কারণে খুবই সারফেস লেভেলের কিছু কথা বললাম। আমরা ইনশাআল্লাহ একদিন এই সুন্দর পরিবেশে আমরা লম্বা সময়ের জন্য এসে আমরা কথা বলবো একান্তে আরও অনেক বিষয় নিয়ে। সে পর্যন্ত দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করেন, হেদায়েত দান করেন, আমাদেরকে ক্ষমা করেন। আসসালামু আলাইকুম।